হোসেনি দালানে বোমা বিস্ফোরণে হতাহতের পরও ভয়কে উপেক্ষা করে দেশে তাজিয়া মিছিল। হামলার দায় স্বীকার আইএসের, নিরাপত্তা ত্রুটি ছিল না দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হোসেনি দালানে হামলায় ব্যবহার হয়েছে ঘরে তৈরি শক্তিশালী বোমা বলছে র্যাব। আইজিপি জানালেন, মিল রয়েছে পুলিশ হত্যার ঘটনার পর উদ্ধার হওয়া বোমার সঙ্গে। তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্বেগ, বললেন এই ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। চীনে ড্যাম দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা। দেশটির কাছে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। এবং রাজধানীর গাবতলীতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা হত্যা মামলায় আটক সুমন 7 দিনের রিমান্ডে, এখনো ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ। শুক্রবার রাতের বোমা হামলার পরও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয় পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের স্মৃতি স্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল, সবুজ আর কালো কাপড়ের নিশান। রাজধানীর হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত হয়ে তাজিয়া মিছিল শেষ হয় ধানমন্ডিতে গিয়ে। শুক্রবার মধ্যরাতে বোমা হামলার স্মৃতি মুছে যথারীতি পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয় আশুরার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে হলেও মিছিলে অংশ নেন হাজারো মানুষ। হাই হোসেন, হাই হোসেন মাতমে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। এটা শোক দিবস আর কি আমরা পালন করতেছি। হাতে যেটা আছে এটা আব্বাসের প্রতীক, আর হুসাইনের শোকে আমরা সবাই কাতর, সেই শোক প্রকাশে আমরা এই জুলুসে করছি। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের স্মৃতি স্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল, সবুজ আর কালো কাপড়ের নিশান। আয়োজকবৃন্দরা বলেছেন, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক না কেন, শিয়া এবং সুন্নিদের মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি, সেই সম্প্রীতি অটুট থাকবে এবং প্রতি বছরই তারা তাজিয়া মিছিল আয়োজন করবে। অ্যাকচুয়ালি আমি নিজে শুননি, বাট আমরা এখানে আসছি ওই আমার ফ্রেন্ড সার্কেল আছে এটার জন্য। এখানে হিন্দু, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতির লোক এখানে ঢাকার বাইরে থেকে অনেক এবং দেশের বাইরে থেকে অনেক ফরেনাররা আসে। 400 বছর যাবৎ আমাদের এই ধর্মীয় ঐতিহ্য চলে আসছে, যেখানে কোনোদিন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। পরে রাজধানীর জিগাতলার প্রতীকী কারবালা প্রান্তরে নামাজ শেষে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে শুক্রবার রাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শক্তিশালী 3টি বোমার বিস্ফোরণে একজন নিহত ও আহত হয়েছেন শিশু সহ শতাধিক। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি এই হামলার উদ্দেশ্য। অন্যদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিয়া সম্প্রদায়। আফজাল হোসেনের রিপোর্ট। এভাবেই পরপর শক্তিশালী 3টি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরান ঢাকার হোসনি দালানের আঙ্গিনা। মুহূর্তের মধ্যেই ভণ্ডুল হয়ে যায় তাজিয়া মিছিলের সব প্রস্তুতি। দিক বিদিক ছোটাছুটি করতে থাকে নারী, শিশু সহ সব বয়সী মানুষ। আত্মচিৎকারে ভারী হয়ে যায় পুরো এলাকা। এ সময় বোমার আঘাতে আহত হন শতাধিক মানুষ। হাসপাতালে নেয়ার পর মারা যান এক কিশোর। এ খবরের মুহূর্তেই শোকের উৎসব পরিণত হয় স্বজন হারানো বিষাদের কান্নায়। পিছনে 2টা পটকা ফুটলো, তো ঘুরে দেখলাম যে 2-4 জন পড়ে আমরা দৌড়াই, এখানে যখন আসি তখন আরেকটা ফুটলো। মিছিল যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে, ঠিক আছে, এদিকে ভিতর থেকে কয়েকটা বোম এসে পড়লো। আমার 10 বছরের বাচ্চা মেডিকেল, সে সুস্থ আছে, কিন্তু আমার ভাই আহত, কিন্তু মেজর ছেলের পাচ্ছি না, মোবাইলও বন্ধ। বোমা বিস্ফোরণের পরপরই পুরো এলাকা নেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আটক করা হয় একজনকে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এটি পরিকল্পিত নাশকতা। আর র্যাব বলছে, দেশকে অস্থিতিশীল করতে যারা চান তারা এই হামলা চালিয়েছেন। এটা কোনো জঙ্গি কার্যকর ঘটনা।
ঘটনা নয় এখনো পর্যন্ত প্রাথমিক দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে, বরঞ্চ আপনারা দেখেছেন এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক একটা সাবোটেজ বলে মনে হচ্ছে। বিস্ফোরণের ঘটনা যেটা ঘটেছে সেটা আসলে হাতে তৈরি বোমা, যেগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করি। সেখানে একটা প্রেসার রিলিজ ছিল এবং 2টা অবিস্ফোরিত বোমা ছিল। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। এদিকে বোমা হামলার কারণে রাতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা না গেলেও তাৎক্ষণিকভাবে হোসেনি দালানের অভ্যন্তরে শোক মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নিন্দা জানান হামলার। বিগত 1400 বছর আগে তো এরকম একটা হামলা কারবালায় হয়েছে। এক পক্ষ ছিল হোসেনের, এক পক্ষ ছিল ইয়াজিদের। এই ঘৃণার কাজ যারা করেছে, আমরা সবাই যাদের অন্তর রয়েছে, মন রয়েছে, তারা সবাই তাদের প্রতি ঘৃণা জানাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হোসেনি দালানে বোমা হামলায় নিহত সাজ্জাদ হোসেন সানজুর লাশ দাফন করা হয়েছে আজিমপুরের কবরস্থানে। এই ঘটনায় কোনো মামলা না করলেও প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। হামলায় একই পরিবারের আরো 4 জন আহত হয়েছেন। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ছেলে সানজুর মৃত্যুতে শোকে স্তব্ধ বাবা নাসির হোসেন। পরিবারের অন্য সদস্য আর পাড়া প্রতিবেশী সবাই হতবাক। পরিবারটি সুন্নি মতাবলম্বী হলেও বেশ কয়েক বছর ধরেই যাতায়াত ছিল হোসেনি দালানে। এবারও অনেকের মতো তারা গিয়েছিলেন তাজিয়া মিছিলে অংশ নিতে, কিন্তু একজন ফিরেছে লাশ হয়ে, গুরুতর আহত হয়েছেন আরো 4 জন। দৌড়াদৌড়ি অবস্থায় আমরা মনে করেন সবাই ছিটকে পুড়ে যাই। তারপরে মনে করেন 4-5টা এলোপাতালি গ্রেনেড মারছে, মানে ও আহত হয়েছে। আমার শাশুড়ি, আমার ওয়াইফ, আমার মেয়ে আর সবাই আহত হয়েছে। এটা হ্যাঁ মানতি থাকে, মানতি শোধ করতে যায় মিছিলের লগে। পুরনো ঢাকার আরমানিটোলায় মূল বাড়ি হলেও পরিবারের সবাই থাকতো কেরানীগঞ্জে। 5 ভাই 2 বোনের মধ্যে সবচেয়ে ছোট সঞ্জু চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। শনিবার দুপুরে তার লাশ জুমরাইল লেনের বাড়ির সামনে এলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ধর্মীয় অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানান আগতরা। ধর্মীয় অনুষ্ঠানে কেন বোম মারবে? যারা মারছে তারা নিশ্চয়ই খারাপ লোক। এই ঘটনা যেমন ঘটছে আর কোনোদিন যেমন এরকম ঘটনা না ঘটে, সরকার যেমন এটা পদক্ষেপ নেয়। আমরা কোনো মামলাতে যাবো না, তবে যারা ইয়া করলো ওদের যারা ধরা পড়ে আর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আহতদের মধ্যে আয়েশা, সুমি, সাজিয়া ও রাজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্বজনরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাগত কোনো দুর্বলতা ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোসেনি দালানে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠীর তৎপরতা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আমি মনে করি তারই একটা বহিঃপ্রকাশ এটা হয়েছে। গোয়েন্দা তৎপরতা বলেন, আমাদের পুলিশি তৎপরতা বলেন, আমাদের যত কিছু আছে আমরা সর্বশক্তি দিয়ে আমরা এটাকে বের করব এবং আমরা ভিডিও ফুটেজ বলেন যাই কিছু আছে আমরা বের করে আমরা খুব শীঘ্রই এই ঘটনাটা কে কিভাবে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সবই আমরা খুলে বলবো। প্রবাসের সময় আরো থাকছে। জাহিদ হোসেনের হ্যাট্রিকে করাচি ইলেকট্রিককে 4-2 গোলে হারিয়ে শেখ কামাল ক্লাব কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্ট থেকে বিদায় ঢাকা আবাহনীর। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং স্বাধীনতা বিরোধী চক্র এই কাজ করেছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে এই কথা বলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। এদিকে এই ধরনের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে না পারাটা গোয়েন্দা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তবে পুলিশ প্রধান বলছেন এটি গোয়েন্দা ব্যর্থতা নয়। খান মোহাম্মদ উবেলের রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত 1:45। পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে হোসেনি দালান এলাকা। আহত আর উদ্ভ্রান্ত মানুষের ছোটাছুটিতে ভীতিকর হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। ঘটনাস্থলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পরপর আতঙ্কিত মানুষের হুড়োহুড়ি আর আহতদের আর্তনাদ। যেখানে ছিল বহু মানুষের ভিড়, মুহূর্তেই ফাঁকা হয়ে যায় তা। বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক। বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করার কথা জানিয়ে তিনি বলেন, এটি ছিল পূর্ব পরিকল্পিত নাশকতা। যারা এই দেশের স্থিতিশীলতা চায় না, এদেশের উন্নয়ন চায় না, এদেশের স্বাধীনতা চায় নাই,
এই গ্রুপেই একটা চক্র তারা এই ঘটনা ঘটিয়েছে আমাদের বিশ্বাস হওয়ার কারণ 2 দিন আগে আমাদের একজন এএসআইকে গাবতলীতে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারীর সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং সেই হত্যাকারীর আত্মস্বীকৃত যে তথ্য দিয়েছে আমাদের সেই তথ্য অনুযায়ী আমরা কামরাঙ্গীর চর থেকে গ্রেপ্তার করলাম, বোমা উদ্ধার করলাম, মানে ককটেল উদ্ধার করলাম। সেই ককটেলের সাথে গতকাল যে ককটেল তা হুবহু মিল আছে। তবে অপরাধ বিজ্ঞানীরা বলছেন যে কোনো উৎসব পার্বণের আগে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে। তারপরেও এসব নাশকতা ঠেকাতে না পারাটা গোয়েন্দা ব্যর্থতারই ইঙ্গিত দেয়। পরপর কয়েকটা ঘটনা ঠেকাতে কিংবা সেটা প্রতিরোধ করতে না পারে কিংবা যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করে চিহ্নিত করে বিচারে সোপর্দ করতে না পারে, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতাকে ইঙ্গিত করে। ঠেকানো যাচ্ছে না, মানে বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে পেরেছি। তাদের যে বড় ধরনের প্রস্তুতির কথা আমরা শুনেছিলাম সেটা তো করতে পারেনি। এদিকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস হোসেনি দালানে বোমা হামলার দায় স্বীকার করেছে বলে তথ্য দিয়েছে উগ্রবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। পাশাপাশি শিয়া সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই হামলা কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তারা। এই ভূখণ্ডের 400 বছরের সংস্কৃতিতে প্রতিটি মহরমে শিয়া সুন্নি নির্বিশেষে সকল ইসলাম ধর্মাবলম্বীরা মহরম পালনের অংশ হিসেবে তাজিয়া মিছিলে একই সাথে অংশ নিয়ে আসছেন। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বপূর্ণ এই ধর্মীয় আচারে তাজিয়া মিছিলে যারা নিশান পতাকা বহন করেন তাদের ভেস্তা বলা হয়, যারা সবাই সুন্নি মতাবলম্বী। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া সুন্নি মতাদর্শের মধ্যে বিরোধ দেখা গেলেও তা কখনো বাংলাদেশে ঘটেনি। কিন্তু মুসলিম ধর্মের শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিলে হামলা এবং সেখানে সুন্নি মতাবলম্বী কিশোর নিহতের ঘটনা রাষ্ট্রের জন্য উদ্বেগের বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। তাজিয়া মিছিল বা মুহররমের যে অনুষ্ঠান শিয়া সুন্নি নির্বিশেষেই পালন করা হয়। এই যে বাংলাদেশে ঘটনাটা ঘটলো, এটা আমরা চলতে দিতে পারি না। এটা চরম অমানবিক। এখানে রাষ্ট্রযন্ত্রকেও সোচ্চার হতে হবে, এখানে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষকেও এই ব্যাপারে সজাগ এবং সোচ্চার হয়ে উঠতে হবে। যে সম্প্রীতির জন্য আমরা এখানে বিখ্যাত ছিলাম, যে সম্প্রীতির কারণে এখানে গোলযোগ হয়েছে, তার মধ্যেও যে আমরা এক ধরনের সহ অবস্থানের মধ্যে ছিলাম, সেই অবস্থানটা এখানে নড়চড় করে দেবার একটা চেষ্টা। এদিকে রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র থেকে অসাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলা না গেলে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না করা গেলে এমন ঘটনা আরও ঘটতে থাকবে বলে মনে করেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। একই সঙ্গে জামাত ইসলামকেও তোয়াজ করতে হবে, বিএনপিকে গণতন্ত্রের স্বার্থে রাখতে হবে এবং মাদ্রাসা শিক্ষায় মওদুদিবাদ প্রচার করতে হবে। এই সমস্ত করে এই ঘটনা বাড়বে। এছাড়া শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, মতভেদের কারণে নাশকতা এবং হামলার ঘটনার বিচার এবং জড়িতদের শাস্তির উদাহরণ না থাকাকেও দায়ী করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় আবারও বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। নিজ নিজ দেশের দূতাবাসের ওয়েবসাইটে দেয়া ভ্রমণ বিষয়ে নোটিশে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পৃথক বিবৃতিতে এই ধরনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। দেশে 2 বিদেশি নাগরিক খুনের পরই ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাতে মন গলেনি পশ্চিমা দেশগুলোর। এর আগে 2 দফা ভ্রমণ নোটিশ হালনাগাদ করে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশের চলাফেরায় সতর্ক থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তাদের বারবার এই ধরনের তৎপরতায় ক্ষোভও প্রকাশ করেন সরকারের মন্ত্রীরা। তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে একদিকে সন্তুষ্টি, অন্যদিকে শঙ্কার কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এই অবস্থায় পুরান ঢাকায় বোমা হামলার পর শনিবার 3য় দফা ভ্রমণ নোটিশ হালনাগাদ করে যুক্তরাজ্য। এই নোটিশে বলা হয়, বাংলাদেশে এখনো সন্ত্রাসীদের হামলার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় নিজ দেশের নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হামলার সুনির্দিষ্ট তথ্য রয়েছে দাবি করে অস্ট্রেলিয়ার দেয়া সতর্ক বার্তায় সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হলেও পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি দেশটির নাগরিকদের রাতে চলাচল এবং গাড়ি ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। 2 দেশের নোটিশেই বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক বলে দাবি করা হয়।
এর আগে বোমা হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বিবৃতিতে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ মন্তব্য করে সরকারের পাশে থাকার কথা জানান বার্নিকাট। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের নিউ ইয়র্ক সময় স্টুডিওতে কথা বলেছেন কংগ্রেসম্যান গ্রেস ম্যাং। সাক্ষাৎকারটি থাকছে প্রবাসী সময় পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই হোসেনি দালানে বোমা হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তবে তদন্ত শেষ হওয়ার আগে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় আহতদের ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তারা এসব কথা বলেন। পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া সম্প্রদায় যখন তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই বোমার বিস্ফোরণে মুহূর্তেই ক্ষতবিক্ষত হন শতাধিক তরুণ, বৃদ্ধ, নারী ও শিশু। ঘটনার পরপরই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি আহতদের দেখতে এসে হামলা সম্পর্কে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, তদন্ত শেষ না করে একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনা গুলিয়ে ফেলা ঠিক হবে না। এখন পর্যন্ত তদন্ত শেষ না হয় আগে থেকে বলা উচিত হবে না। যা দরকার এখানে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না। আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এই ঘটনা ঘটিয়েছে। পূজা, আশুরা সম্পূর্ণ অনুষ্ঠানগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, কোন রকম নাশকতা যাতে না হয়, এ ব্যাপারে কিন্তু তারা অত্যন্ত সজাগ ছিল। তারপরেও এই ঘটনা, একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দোষ, এটা আমি বলছি না, এটা বলা যায় না, বলা সম্ভব না। তবে যারা নাশকতা করেছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আজকে যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করতে চায় এবং সম্পূর্ণ প্ল্যান ওয়েতে আজকে দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করছে। আমাদের দেশে মুসলমানের বিভিন্ন সম্প্রদায়ের প্রতি একটা বিদ্বেষ বা হানাহানি সৃষ্টি করার একটা পায়তারা তারা করছে এবং এটা করছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, সেই জামাত বিএনপি চক্র। পরিষ্কার কথা, আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। এদিকে সরকারের পক্ষ থেকে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। কাপুরুষিত হামলা করা হলো, এটা তো বোঝাই যায় যে সমস্ত ঘটনার পিছনে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটি করা হচ্ছে। এখানে যেই আসবে সে চিকিৎসা ব্যবস্থা সরকারি করে, এদের ক্ষেত্রে তার অতিরিক্ত সতর্ক দৃষ্টি থাকবে। এই ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 12 জন। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। হোসেনি দালান এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই ঘটনার জন্য যারা দায়ী সে ব্যাপারে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। একটা বোম ফাটানো হলো, একজন লোক নিহত হলো, শতাধিক লোক এখনো কাঁপছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা সর্বতভাবে এটা কন্ডেম করি, নিন্দাবাদ জানাই, ক্ষোভ প্রকাশ করি, এটা কখনো হতে দেওয়া যাবে না। দর্শক, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের নিউ ইয়র্ক সময় স্টুডিওতে কথা বলেছেন কংগ্রেসম্যান গ্রেস ম্যাং। আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর নেওয়া সাক্ষাৎকারটি এখন দেখে নেব। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় কংগ্রেস ওম্যান এবং যুক্তরাষ্ট্রের হাউস ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং। মিস মেং, we are proud to have you here today. Thanks for having me again. Okay. So we know the Congress is in recess right now, but what is the priority in the Congress that you are working?
So there's always something going on in Congress, and Congress doesn't always move as fast as we would like. So there are many important issues. However, right now at this moment, we're working on renewing the Voting Rights Act. This year is the 50th anniversary of the Voting Rights Act, and this is something that in the early days of our country affected African American community. But right now, what we've seen, because of a Supreme Court decision 2 years ago, many states are creating laws that make it much harder for people to vote, especially people from minority communities. So how the Congress is making sure that each and every one will have the right to vote? Right, well, this is definitely something that is pretty scary, because you see so many states have come up with laws that, for example, want to create an additional ID that people would have to get. And this is something that, if, God forbid it happens, will make it harder for people to vote. And so that's why this is just yet another example. Hopefully we can pass our bill, which has in the past always been passed with Republicans and Democrats. And hopefully, this is just another reminder of how important it is for our communities, especially the Bangladeshi American community, to register and vote, and if you can't vote, to encourage people around you to go vote. So also when we talk about the minority, what do you think that where the Asian American community are standing right now? Well, I think the Asian American community has contributed so much to the economy of Queens, of New York City, and of our country. There was recently also a study done by Nielsen, and it basically shows how strong the purchasing power of the Asian American community is. Is it growing? It is growing, and it is, in many instances, surpasses that of other immigrant communities. And so this is something that hopefully more companies and government will take notice of. One issue area that I've been working on pertaining to the immigrant community is to try to help small businesses. They are facing issues to even open the bank account, and because of the language barrier, because of their lack of education. So what do you think? Sure, well, language access is always an issue, and if you are a smart company and if you are a government, and we have this to some extent, language access at the city, state, and federal level, but we have to do an even better job. We need to make sure that constituents are able to communicate with government, with corporations, and so, we just need to keep the lines of communications open. I believe that if you are a bank, if you are a company, and you want to thrive and do even better, you will make it easier for people in immigrant communities to purchase your goods. In the same report, it mentioned that there is 27.6% of the immigrant community in North Queens under poverty level, and also in general in New York City more than 30%. This is, to me, a very serious issue. Asian Americans we are a minority. Bangladeshi Americans are minorities. But oftentimes when you hear about people talking about minority communities and people living at the poverty levels, I've advocated when I was in the state legislature for state agencies to have more data on Asian Americans. We worked on an issue surrounding mental health. There wasn't enough hotline and phone number to help people who did not speak English. Recently, we worked with the United States Department of Labor, and we got this accomplished to provide maybe every quarter, every season, to provide data as to how many Asian Americans are working, how many are unemployed, and we need these numbers. Without numbers, we cannot solve the solution. And so that's something that we need our government to focus more on as well. Also, we hear a lot locally, not enough people in the Asian American community have affordable housing. 60,000 family every night goes to the homeless center. How you see these things? Well, this is definitely, from what I've seen, a top priority for Mayor de Blasio and his administration. There is a lot being said that previous administrations did not
pay enough attention to the homeless situation in New York. And so I think Mayor de Blasio, whether it's working to revamp the shelter system or whether it's creating affordable housing, which she has presented a comprehensive plan, hopefully this will go towards alleviating this problem. What do you think that this Congress will do on immigration issue? Unfortunately, I'm not very hopeful that anything will be done before the end of this year. It's very sad because, you know, a year or two ago, this was one of the hot topics and discussed everywhere on both sides of the aisle. And so, you know, I think that we need to continue to encourage them to keep this discussion. I don't know, maybe the majority, the Republican, is hesitant to touch this before the presidential election, but hopefully in the near future they will realize that this is a very urgent issue. Now that you are very well known as a proven friend of Bangladesh, and in Bangladeshi community you are very popular, and you have hosted International Mother Language Day bill and Eid bill, Eid holiday bill. So will you kindly say that there is a very important issue now lying on Congress, which is the GSP issue? Sure. Well, our concern is always what's best for the people of Bangladesh and to encourage a strong democracy and a healthy economy in Bangladesh. This is an issue that's not only important to, as you know, people in Bangladesh, but to our constituents here in Queens and New York City, because many of them also have family and friends who are living in Bangladesh. Everyone knows about the tragedy that happened at Rana Plaza. It was a situation that garnered the attention of people all around the world. However, I always believe that we need to use these tragic situations to make the world an even better place. And because of that, you know, obviously the GSP issue came up and continues to come up. This is largely under the jurisdiction of the United States Trade Representative, Michael Foreman, but you know, United States wants Bangladesh to have the best, safe and safest working conditions for the people of Bangladesh, many of whom are young women. And so, you know, there is a lot of progress being made. You know, I know that the Department of Labor, the Department of State is actively working to ensure that laborers who want to join unions are able to do so, that our workers' voices are being heard. And this is something that America takes great ownership of, because we have American companies whose products are being manufactured there, and Americans, we benefit from whatever working conditions we need to hold ourselves accountable to. And so this is a partnership. The U.S. government can think it more politically than technically to fulfill the requirements for the GSP. I don't think it's political. I think that because the tragedy garnered so much attention from the world, we really want to make sure, the State Department probably really wants to make sure with the USTR that things are being done right. And so, you know, like I said, I believe progress is being made. And also, Bangladesh has the issue of duty-free access of their goods. What you think that you can do on that regards? Well, that's also part of, you know, the issue. Again, you know, there are some areas and some requirements that still have to be met, but I do believe the same thing, that progress is being made, and, you know, we'll continue to push it towards the right direction. Thank you, Ms. Meng. We are so proud to have you in our studio. দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ দেখছিলেন নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত কংগ্রেসম্যান গ্রেস মেং এর সাক্ষাৎকার। ইয়ারলাং নদীতে ড্যাম তৈরি করে চীনে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘটনায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে চীন যদি বিদ্যুৎ উৎপাদন না করে শুধু পানিও সরিয়ে নেয়, সেক্ষেত্রে আগামী শীত মৌসুমে বাংলাদেশে পানি প্রবাহ 70 ভাগ কমে যাবে। এই অবস্থায় দেশটির কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনের প্রকল্পটি খতিয়ে দেখছে সরকার।
এহসান জুলের রিপোর্ট। ইয়ারলাং নদীর এই অংশে ড্যামের মাধ্যমে চীন নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে বড় জাংমু জলবিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের 6টি ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ গত 13ই অক্টোবর থেকে যুক্ত করা হয়েছে দেশটির জাতীয় গ্রিডের সাথে। ইয়ারলাং নদী ভারত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী এসে মিশেছে, তাই প্রকল্প থেকে পানি সরিয়ে নেওয়ার আশঙ্কা ভারতের। সরকারি পর্যায়ে তারা উদ্বেগের কথাও জানিয়েছে, যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত উদ্বেগের কিছু নেই। চীনে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে গেছে। এটার প্রভাব পড়বে, কিন্তু পড়ে যাওয়ারই তো কথা অলরেডি। কিন্তু এবছরের নদী প্রবাহ ব্রহ্মপুত্রের এবং তার সাথে মূল নদীর আশেপাশে যেসব শাখা নদী আছে, আমাদের কাছে পানি সম্পদ মন্ত্রণালয় বা কেউ এই ধরনের কোনো কমপ্লেন কিন্তু রেজ করেনি। রিপোর্ট যেহেতু এসছে, আমরা এটা খতিয়ে দেখব। তবে পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন চীনের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে, কারণ তারা পানি প্রত্যাহার করলে বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্রহ্মপুত্র থেকে শুকনো মৌসুমে বাংলাদেশের প্রায় 70% পানি এটার থেকে। এটা যদি কোনোভাবে কমে যায় তাহলে মেঘনার মোহনাতে লবণাক্ততা তীব্রভাবে বাড়বে। ড্যাম তৈরি হলে ড্যামের পানিটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এটাই হচ্ছে মুখ্য জিনিস। চীন এখন পর্যন্ত বলছে প্রত্যাহার করবে না, বাট সঠিক তথ্যটা জানা দরকার। বিষয়টি সুরাহার জন্য প্রয়োজনে বাংলাদেশ, ভারত, চীন এবং ভুটানকে নিয়ে যৌথ নদী কমিশন গঠন করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নদীর পুরো পানি সরিয়ে নিয়ে গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কের সরকারি স্কুলগুলোতে দ্বৈত ভাষা শিক্ষা কার্যক্রমে বাংলা চালু করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রীয় কংগ্রেসের প্রভাবশালী দুজন কংগ্রেসম্যান। নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলরের কাছে এ ব্যাপারে লিখিত চিঠিতে তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে 1965 সালের ভোটিং রাইটস অ্যাক্টের 203 ধারায় স্কুলগুলোতে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা অন্তর্ভুক্তির দাবি রাখে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক অভিবাসীদের বসবাসের পছন্দের তালিকার শীর্ষে। 3,51,000 দক্ষিণ এশীয় বসবাস করে নিউ ইয়র্কে, যাদের 7 ভাগেরও বেশি বসবাস করে কুইন্সে। বহুমাত্রিক অভিবাসীদের সংখ্যাধিক্যে এই মেগা শহরের কুইন্স কাউন্টিকে বলা হয় ওয়ার্ডসবরো, যার বাংলা অর্থ হতে পারে বিশ্ব আবাস। কুইন্সে অভিবাসনের শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। 2010 সালের আদমশুমারি অনুযায়ী আগের 5 বছরে বাংলাভাষী বসবাসকারীর সংখ্যা 84,500, আর উর্দু ভাষী 41,000, হিন্দি ভাষী 32,000 এবং পাঞ্জাবি 26,500। ইংলিশের সাথে কন্টিনিউ ওরা যাতে বাংলাটা খুব ভালোভাবে বলতে পারে। I like to speak Bengali. এই অবস্থায় নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসউম্যান গ্রেস মেং এবং কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি চিঠির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা সহ দক্ষিণ এশীয়দের ভাষা উর্দু, হিন্দি এবং পাঞ্জাবির অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব জানার জন্য যুক্তরাষ্ট্রের পাঠ্যসূচিতেও বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। বাংলাকে রাষ্ট্রভাষা করার ঐতিহাসিক প্রেক্ষাপট সবারই জানা উচিত। এ বিষয়ে কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমার ভাষাটি এখানে একটি স্কুলে একেবারে সরকারিভাবে এটি যদি অনুমোদন পেয়ে যায়, তাহলে এটি তো একটা বিশাল অর্জন। বর্তমানে নিউ ইয়র্ক সিটি স্কুলে স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, হাইতিয়ান সিরিয়লে, রুশ, কোরিয়ান, আরবি, পোলিশ এবং হিব্রু ভাষা সহ 15টি ভাষার দ্বৈত ভাষা শিক্ষা কার্যক্রম রয়েছে। এই বছর আরো 25টি ভাষাকে সংযুক্তির উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক সিটি স্কুল কর্তৃপক্ষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জিউইশ সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, বেগম জিয়ার সাথে তার এই বিষয়ে কথা হয়েছে। সেখানে ঢাকা মহানগর সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ক্ষমতা নয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ সময় ব্যারিস্টার খোকন অভিযোগ করেছেন, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে আদালতের দেয়া রায় ত্রুটিপূর্ণ। আপনারা জানেন, ওনার সঙ্গে আমি লন্ডনে দেখা হয়েছে। ওনার চোখের অপারেশন করিয়েছেন এবং উনি পায়ের যে সমস্যা আছে ওগুলো দেখাচ্ছেন ট্রিটমেন্ট। তা উনি সম্ভবত সুপারিনো ফার্স্ট উইকে ইনশাআল্লাহ চলে যাবেন। আন্দোলনকে নিয়ে গোলাগুলি করা, মারামারি করা, আমাদের কাজ হলো জনমত সৃষ্টি করা। প্রবাসীদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দুবাইয়ের ক্রাইন প্লাজা হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন তিনি।
পাশাপাশি দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য প্রবাসীদের আইন শৃঙ্খলা মেনে চলতে বলেছেন তিনি। বাংলাদেশে এই ভাবমূর্তি নষ্ট হওয়া মানে আপনাদেরও লজ্জার ব্যাপার, আমারও লজ্জা লাগছে। আমি আশা রাখবো আপনারা যতদূর পারেন হাত বাড়িয়ে দেবেন, এবং আমি মনে করি আমার দেশের নাগরিক, আমার একটা দায়িত্ব আছে। সেই চিন্তাবোধের উপর আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব। জাহিদ হোসেনের হ্যাট্রিকে বি গ্রুপের ম্যাচে করাচি ইলেকট্রিককে 4-2 গোলে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। তবে গ্রুপের অপর ম্যাচে ইস্ট বেঙ্গলের বিপক্ষে গোলশূন্য ড্র করে আসর থেকে বিদায় নিল ঢাকা আবাহনী। সেমিতে ওঠার লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে চট্টগ্রাম আবাহনী। আর খেলার মাত্র 13 মিনিটেই জাহিদ হোসেন ও এলিটা কিংসলের গোলে 2-0 এগিয়ে যায় স্বাগতিকরা। তবে 26 মিনিটে ফরওয়ার্ড রাসুলের গোলে সমতায় ফেরে করাচি ইলেকট্রিক, কিন্তু এর 8 মিনিট পর আবারও জাহিদ গোল করলে 3-1 লিড নেয় চট্টগ্রামের দলটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সফররত দলের রাসুল গোল করলে জমে ওঠে খেলা। দ্বিতীয়ার্ধে 66 মিনিটে ইউসুফ ইসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হওয়া আবাহনীকে চেপে ধরে করাচি ইলেকট্রিক। তবে 83 মিনিটে পেনাল্টি ভাগ্যে লিড বাড়ানোর সুযোগ পায় আবাহনী। আর স্পট কিক থেকে নির্ভুল নিশানায় বল জালে জড়িয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন জাহিদ। আর 4-2 গোলে জয়ের পাশাপাশি সেমির টিকিট নিশ্চিত করে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হোসেনি দালানে বোমা বিস্ফোরণে হতাহতের পরও ভয়কে উপেক্ষা করে দেশে তাজিয়া মিছিল। হামলার দায় স্বীকার আইএসের, নিরাপত্তা ত্রুটি ছিল না দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হোসেনি দালানে হামলায় ব্যবহার হয়েছে ঘরে তৈরি শক্তিশালী বোমা বলছে র্যাব। আইজিপি জানালেন মিল রয়েছে পুলিশ হত্যার ঘটনার পর উদ্ধার হওয়া বোমার সঙ্গে। তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্বেগ, বললেন এই ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। চীনের ড্যাম দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা। দেশটির কাছে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। এবং রাজধানীর গাবতলীতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা হত্যা মামলায় আটক সুমন 7 দিনের রিমান্ডে, এখনো ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।